আজ আমরা একজন পুলিশ অফিসারের অসাধারণ ইনভেস্টিগেশন থ্রিলার মুভি দেখব, যার নাম রাজা ভুক্কু চেক, যেটা 2020 সালে মুক্তি পেয়েছিল। আশা করি এই সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরা মুভিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই রাজাকে কোর্টরুমের ভেতরে বসে থাকতে দেখা যায়, কিন্তু এখানে সে কোনো কয়েদির জন্য বিচার চাইতে আসেনি, বরং নিজের জীবনের সবচাইতে বড় ডিসিশন নেবার জন্যই বসেছিল। আসলে রাজা এবং তার স্ত্রী গৌরীর ডিভোর্সের কেস চলছিল, সেটাও 10 বছর ধরে। গৌরী সবসময় রাজাকে তার জীবন থেকে পিছু ছোটাতে চায়, কিন্তু রাজা কোনোভাবেই গৌরীকে ছাড়তে চায় না, আর এই জন্যই কেসটা এতদিন ধরে ঝুলে আছে। তখন জজ রাগ হয়ে বলে, তোমাদের মধ্যে কিসের এত সমস্যা, কিসের এত শত্রুতা যে তোমরা কেসটা এতদিন ধরে ঝুলিয়ে রেখেছ? রাজা বেচারা চুপ করেছিল, কারণ তার কিছুই বলার ছিল না। এছাড়া রাজা তখনও মদের নেশায় ডুবেছিল। কিছুক্ষণ পরে রাজা বলে, মানুষ যখন মদ খায় তখন সে সত্যি কথাই বলে, অর্থাৎ মাতালরা সবসময় সত্যি বলে। এদিকে গৌরীর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আসলে আদালতের চত্বর কাটতে কাটতে সে প্রচন্ড বিরক্ত। এদিকে রাজা আর গৌরীর একটা মেয়ে ছিল, আর সেই মেয়েটি কানাডার একটি ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, কিন্তু ভিসা প্রসেস করতে এখন মাত্র 2 সপ্তাহ বাকি আছে। কিন্তু তাদের এই কেসের জন্য সেটাতেও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে তাদের মেয়ে এতদিনে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শিখে গিয়েছিল। মেয়েটিও চাইছিল কানাডায় যেয়ে পড়াশোনা করবে, কিন্তু এই কেসের জন্য সেটা হতে পারছিল না। জজ তখন রাজাকে বলে, আপনি একজন বাবা হয়ে আপনার মেয়ের ভবিষ্যৎ এভাবে কিভাবে নষ্ট করছেন? তুমি এই কেসটা এখানেই সমাপ্তি করে দাও। তখনই রাজা বলে, কোর্টের অর্ডার অনুযায়ী আমি আমার মেয়ের সাথে প্রত্যেক মাসে একদিন দেখা করতে পারবো, আর এই 10 বছরে সেটার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 120 দিন। আমি আমার মেয়েকে ছোট থেকে বড় হতে দেখেছি, কিন্তু ওকে কখনো আমি বাবার মতো লালন পালন করতে পারিনি। আর এরপরেই রাজা সেই ডিভোর্স পেপারটা হাতে নিয়ে বলে, আমি ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আগামী 10 দিন আমি আমার মেয়ের সাথে কাটাতে চাই, যেখানে আমি একজন বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করব। এটা শুনে গৌরী দ্বিধায় পড়ে যায়। তখনই জজ বলে যে গৌরীর এই বিষয়টাতে রাজি হওয়া উচিত, কারণ এটা করলে এই কেসটা এখানেই নিষ্পত্তি হয়ে যাবে। গৌরীরও আর এই ঝামেলা পোহাতে হবে না। গৌরীও সব দিক বিবেচনা করে রাজার কথায় রাজি হয়ে যায়। এরপরেই আমাদের একটা ছোট্ট ঘটনা দেখানো হয়। আসলে একটা রোগ, ক্লেন লেভিন সিনড্রোম, অর্থাৎ স্লিপিং বিউটি সিনড্রোম, খুবই রেয়ার নিউরোলজিক্যাল কন্ডিশন। এরপরে আমাদের রাজা আর গৌরীর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গৌরী একজন ডাক্তারের সাথে কথা বলছিল। কাঁদতে কাঁদতে সে বলছিল, ডক্টর, আমার স্বামীর অবস্থা দিনে দিনে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আগে তো একটানা 2-3 দিন ঘুমাতো, কিন্তু এখন সেটা 1 থেকে 2 সপ্তাহে পরিণত হয়েছে। ডক্টর বলে, আসলে রাজা যখন ঘুমায় তখন তার ঘুমের ভিতরেই স্লিপ অ্যাটাক হয়, আর সেটা হলে কখন তার মস্তিষ্ক আবার পুনরায় সচল হবে সেটা ডক্টররাও বলতে পারে না। দুঃখের বিষয় হচ্ছে এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসাই নেই। হতাশ হয়ে পড়ে গৌরী, আর গৌরী তখনই বলতে শুরু করে রাজার এই রোগের কারণে কিভাবে তার জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। যেখানে রাজা একদিন তার ফ্যামিলিকে নিয়ে কোথাও যাচ্ছিল, রাজা ড্রাইভিং করছিল, কিন্তু ড্রাইভিং করতে করতেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, আর গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কিন্তু গৌরী অনেক কষ্টে সেই দুর্ঘটনা থেকে গাড়িটাকে বাঁচায়, আর এতে করে তার অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। আরও একদিনের ঘটনা বলে গৌরী, যেখানে রাজা তার আদরের মেয়েকে বাথটবে গোসল করাতে নিয়ে যায়, কিন্তু গোসল করাতে করাতেই সেখানে সে ঘুমিয়ে পড়ে, আর একটু হলেই তাদের আদরের 2 বছরের মেয়েটা পানিতে ডুবেই মারা যেত। এরপরে গৌরী দেওয়ালির দিনের কথা বলে, যেখানে গৌরী এবং তার ছোট্ট মেয়েটা বাজি ফোটাচ্ছিল, কিন্তু বাজির শব্দে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, আর সে বাড়ির ভেতরে চলে আসে। কিন্তু রাজা তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিল, এমনভাবে ঘুমাচ্ছিল যেন মনে হচ্ছিল সে মারা গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে এসে তার বাবাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু রাজা কোনোভাবেই ওঠে না। এতে তার ভয়টা আরও বেড়ে গিয়েছিল। গৌরী বলে, প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে একটা মেন্টাল সাপোর্ট পায়, কিন্তু আমার বেলায় ঠিক উল্টো, যেখানে আমাকেই উল্টো রাজাকে সাপোর্ট দিতে হয়। যেখানে প্রত্যেক দিন সকালবেলাতে সব মেয়ের হাজব্যান্ডরা ঘুম থেকে ওঠে, আর তখন আমার হাজব্যান্ড পড়ে পড়ে ঘুমায়। অন্যদিকে রাতের বেলাও আমি সব মেয়েদের মতো ঘুমাতে পারতাম না ভয়ে, কারণ কখন রাজা জেগে যাবে আর কখন আবার উল্টোপাল্টা কি করবে, ঘুমিয়ে পড়বে, আমার মেয়েটারই বাকি হবে। এই ভয়ে সারা রাত আমি জেগে বসে থাকতাম। আর এভাবেই একে একে বিরক্ত হয়ে গৌরী সিদ্ধান্ত নেয় সে রাজাকে ডিভোর্স দেবে। ঘটনা বর্তমানে চলে আসে। গৌরী রাজাকে বলে, আমাদের মেয়েটা অন্য সবার মতো নয়, আর এই জন্য গত 10 বছর ধরে আমি আমার মেয়েটাকে প্রত্যেকটা ভয় বিপদ থেকে আগলে রেখেছি, আড়াল করে রেখেছি, কিন্তু সামনের 10 দিন সেই দায়িত্বটা তোমার, আর আশা করি তুমি যেভাবেই হোক সেটা পালন করবে। এরপরেই আমাদের একটি স্পেশাল
স্পেশাল স্কুলকে দেখানো হয়, যেখানে বোবা এবং কালা বাচ্চাদের পড়াশোনা করানো হয়। সেখানেই রাজা চলে আসে তার মেয়ে কীর্তিকে নেবার জন্য। এদিকে কীর্তি দেখা যায় সেই বাচ্চাগুলোকে সাইন ল্যাঙ্গুয়েজে একটা গল্প বলছিল, যে জঙ্গলের ভেতরে একটা গর্ভবতী হরিণ একটা বাচ্চাকে জন্ম দেয়। আর ঠিক তখনই সেখানে ভয়ঙ্কর 4টি শিয়াল সেই হরিণ এবং তার বাচ্চাকে ঘিরে ধরে, কিন্তু মা হরিণটি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বাচ্চা হরিণটি সেই শিয়ালগুলোকে দেখে তার বন্ধু ভাবতে থাকে আর তাদের সাথেই খেলতে থাকে। এদিকে শিয়ালগুলো সেখানে সেই বাচ্চা হরিণের সাথে কিছুক্ষণ খেলার অভিনয় করে। তারা ভাবে একটু পরে তো হরিণের বাচ্চাটাকে খেয়ে ফেলবো, তাই আগে তার সাথে একটু খেলা করে নেই। এদিকে রাজা সেই সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝত। তার মেয়ের কীর্তির মুখ থেকে এরকম গল্পটা শোনার পরে তার কাছে মনে হতে থাকে তার মেয়ের জীবনটাই এমন, কারণ কীর্তির কখন কোন বিপদ হয়ে পড়বে, কিন্তু সে ঘুমিয়েই থাকবে। তার মেয়েকে রক্ষা করার তার সামর্থ্য পর্যন্ত নেই। যাই হোক, কীর্তি যখনই তার বাবাকে দেখে দৌড়ে সে জড়িয়ে ধরে। কীর্তি অনেক খুশি ছিল। সে বলে, আমি জেনে গেছি তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, এজন্য অনেক ধন্যবাদ। এদিকে রাজা তার মেয়ে কীর্তিকে বলে, তুমি আমার কাছে যে 10 দিন থাকবে, সেই 10 দিনে তোমার জীবনে কোনো বাধা নিষেধ থাকবে না। তুমি যা ইচ্ছে করতে পারো, তোমার যা ইচ্ছে হবে সেই ইচ্ছেটা তুমি আমাকে বলবে। তোমার এই বাবা সেটা পূরণ করার চেষ্টা করবে। এরপরেই দেখা যায় রাজার বাড়িতে তার কিছু কলিগ আসে, মানি এবং বাকি পুলিশ অফিসাররা, আর তারা রাজার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে পড়ে। আর তখনই দেখা যায় 2 জন চোর পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। একটা দামি পার্স এবং একটা রিস্ট ওয়াচ চুরি করে নিয়ে পালিয়ে যায় তারা। কিন্তু কিছুক্ষণ আসার পরেই সেই চোররা বুঝতে পারে তারা কোনো সাধারণ মানুষের বাড়িতে চুরি করেনি, বরং একজন জাদ্রেল পুলিশ অফিসারের বাড়িতে চুরি করেছে। তখনই তাদের একজন কল করে আর বলে, আমাদের হাতে মাত্র 10 দিন সময় রয়েছে, এর মধ্যে যদি কোনো গন্ডগোল করো তোমরা, তাহলে আমি তোমাদেরকে মেরেই ফেলবো। আর তাদের কথা থেকে বোঝা যায় তারা কিছু একটা প্ল্যান করছিল। এদিকে রাজা তার বাড়িটা খুব ভালো করে সাজাচ্ছিল আর তার মনের মধ্যে সব প্ল্যান চলছিল আগামী 10 দিন সে তার মেয়ের সাথে কি কি করবে, কিভাবে কাটাবে। এদিকে মানি তাকে প্রশ্ন করে, স্যার আপনি গত 10 বছরে মদের উপরেই ছিলেন, কিন্তু হঠাৎ করে এই 10 দিন আপনি মদ ছাড়া কিভাবে থাকবেন? তখনই রাজা বলে, যদি প্রশ্নটা আসে আমার মেয়ের খুশির, তাহলে আমি সবকিছু এক ঝটকাতেই ছেড়ে দিতে পারি। এদিকে বাড়িঘর গোছানো শেষ হয়ে যায় আর কীর্তি থাকার জন্য সেই বাড়িতে চলে আসে। রাজা তার মেয়েকে বলে, এই 10 দিন তুমি একেবারেই ফ্রি। তখনই কীর্তি তার অদ্ভুত একটা ইচ্ছের কথা রাজাকে জানায়। এরপরে কীর্তি অনেক বড় একটা পাবের নাম বলে আর বলে সেই পাবটাকে সে ভেতর থেকে দেখতে চায়। রাজাও তাতে আর বারণ করে না। রাজা এরপরে কীর্তিকে নিয়ে সেই পাবে চলে আসে। তারা একটা টেবিলে বসে। রাজা একটু ওয়াশরুমে যায়। ঠিক তখনই ফিরে আসার পরে সে দেখতে পায় কীর্তির টেবিলের সামনে কোনো জুসের গ্লাস নয়, বরং একটা ব্র্যান্ডির গ্লাস ছিল। এটা দেখে রাজা প্রচণ্ড রেগে যায় আর ওয়েটারকে মারধর করার চেষ্টা করে, কিন্তু তখনই কীর্তি তাকে থামিয়ে দেয় আর ইশারায় তাকে বলে, এই ব্র্যান্ডিটা রাজার জন্যই সে নিজেই অর্ডার করেছে। কীর্তি বলতে থাকে, আমি জানি মদের নেশাটা আপনার কতটা প্রখর, কিন্তু আমার জন্য আগামী 10 দিন আপনি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, যেখানে আগামী 10 দিন আমি নিজের ইচ্ছে মতো একেবারে এনজয় করব, আর সেখানেই আমি আমার চোখের সামনে আপনাকে এভাবে কষ্টে থাকতে কিভাবে দেখব। এসব শোনার পরে রাজার চোখ বেয়ে পানি চলে আসে। সে বুঝতে পারে তার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, নিজের মায়ের মতো করেই রাজার খেয়াল রাখছে। সেখানে আসলে তাদের দুজনের না পাওয়া কিছু ইচ্ছের কথা বলা হচ্ছিল, যেখানে এমন একজন বাবা সে চাওয়ার পরেও নিজের মেয়েকে কাছে পায়নি, আর অন্যদিকে কীর্তির নীরবতার মাঝে তার অনেক না পাওয়া ইচ্ছেগুলো ছিল। কীর্তি বলতে থাকে, বাবা আমি যদি এখন মারাও যাই, কিন্তু তারপরও আমার জীবন সার্থক হয়ে গেছে, কারণ এই 10 দিন আমি তোমার মেয়ে হিসেবে বাঁচতে পারবো। কীর্তির বার্থডে ছিল আর এই জন্য কীর্তি আর রাজা চলে আসে মন্দিরে। সেখানে কীর্তির জন্য একটা পুজোও রাখা হয়। এদিকে হঠাৎ করে একজন আসামি থানায় চলে আসে আর নিজের দোষ স্বীকার করে নেয়, অর্থাৎ সারেন্ডার করে। যদিও সে জানতো সে যে অপরাধ করেছে সেটার জন্য মিনিমাম তার 10 বছরের সাজা হবে, কিন্তু তাতে সে কয়েদির কোনো ভয় ছিল না। উল্টো সে পুলিশকে বলে, এই সাজা কতটাই ভয়ানক হবে, আমার ভেতরের আত্মা যে ছটফট করছে তার থেকেও বেশি। আমার এখন 28 বছর, আর আমি যদি জেলে ভালো ব্যবহার করি, ভালোভাবে থাকি, তাহলে 35 বছরের মধ্যে আমি বের হয়ে আসব, আর তখন আমি আমার জীবনটা খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। আর এই আসামির বয়ান যে রেকর্ড করছিল সে আর কেউ নয়, রাজা। রাজা প্রচণ্ড বিরক্ত হচ্ছিল, কারণ তাকে বাড়িতে যেতে হবে। আজকের সময়টা যেন তার কোনোভাবেই কাটছিল না। আর তখনই দেখা যায় কীর্তি কল করে তার বাবাকে। যেহেতু কীর্তির আজকে বার্থডে ছিল, তাই সে চাইছিল
চেয়েছিল আজকের দিনটা সে তার বাবার সাথে অনেক ভালোভাবে এনজয় করবে। কীর্তি তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি এখনো পুলিশ স্টেশন থেকে বের হওনি? রাজা বলে, তুমি টেনশন করো না, কেক আমি অর্ডার করে দিয়েছি, সময় মতো পৌঁছে যাবে, আর আমিও চলে আসব, আমরা আজকে অনেক এনজয় করব। এরপরে কীর্তি তার বাবাকে বলে, বাবা যখন তুমি রাতে আজকে বাড়ি ফিরবে আমি তোমাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। রাজা শুধু হাসে। এদিকে সেই আসামি রাজার কাছে একটা সিগারেট চায়। যেহেতু সেই আসামি নিজে থেকে আত্মসমর্পণ করেছিল তাই সে আসামিকে সিগারেট দিয়ে দেয়। সেই আসামি সিগারেটটা কিছুক্ষণ টানে, এরপরেই তার কাপড় থেকে ছোট্ট একটা ব্লেড বের করে নিজের গলায় চালিয়ে দেয়, আর সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। এটা দেখে সেখানকার পুলিশ অফিসাররা পুরোপুরি শকড হয়ে যায়। তাড়াতাড়ি সেই আসামিকে হসপিটালে অ্যাডমিট করে। ডক্টর বলে এর ভাগ্য ভালো ছিল, আসলে ব্লেডটা অনেক পাতলা ছিল, যার ফলে ক্ষতটা ততটা গভীর হয়নি, আর এই জন্য বেঁচে গেছে সে। সেই ডক্টর আরও বলে সে এখন আউট অফ ডেঞ্জার, কথাও বলতে পারবে, কিন্তু ওষুধের প্রভাবের কারণে আপাতত কিছু সময়ের জন্য সে গভীর ঘুমে থাকবে। রাজা যখনই লিফট দিয়ে নিচে নামছিল হঠাৎ করে তার মাথা ঘোরাতে থাকে। আসলে তার আগে সে ঘুমানোর রোগটা আবারও মাথা চারা দিয়ে উঠেছে। রাজার চোখ ঘুমে ভারী হয়ে আসছিল। এরপরে ডক্টর যখন তাকে চেক আপ করে ডক্টর বলে আপনার এখন একটা গভীর ঘুমের দরকার। এটা শুনে রাজা অনেক ভয় পেয়ে যায় আর বলে কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না, এখন যদি ঘুমাই তাহলে আমি আমার মেয়েকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো, ও বিদেশ চলে যাবে, কানাডা থেকে 4 বছর পরে ফিরবে, ততদিন আমি জীবিত থাকবো কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। এছাড়া আজকে আমার একমাত্র মেয়ের বার্থডে, তাই আপনি আমাকে এমন ওষুধ দিন যেন আরো বেশ কয়েকদিন আমি জেগে থাকতে পারি। ডক্টর প্রথমে রাজি হয় না, কিন্তু রাজা তাকে অনেক রিকোয়েস্ট করে। এরপরেই ডক্টর একজন অসহায়ের বাবার ব্যথা বুঝতে পেরে রাজার শরীরে একটা ইনজেকশন পুশ করে, যেটা তার মস্তিষ্ক সচল রাখবে, ঘুম আসবে না। ডক্টর রাজাকে সাবধান করে দেয় এই মেডিসিনটা তার শরীরে কতক্ষণ পর্যন্ত কাজ করবে সেটা ডক্টর বলতে পারছে না। রাজা চিন্তায় পড়ে যায়। এদিকে কীর্তি তার বাবাকে একটা ভিডিও পাঠায় যেখানে কীর্তি তার বার্থডের জন্য পুরো বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছিল। এরপরে রাজা কীর্তিকে তার সিচুয়েশনের কথা বুঝিয়ে বলে আর বলে কেক কেটে ফেলার জন্য। কীর্তিও কেক কাটে, সেখানে কীর্তির বন্ধু বান্ধবী এছাড়া তার মাও উপস্থিত ছিল। এদিকে সেখানে অনেক আনন্দ হয়। এরপরে যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় গৌরী যাবার আগে কীর্তিকে মনে করিয়ে দেয় তার প্যাকিং এখনো বাকি আছে, এমনকি তার কিছু সার্টিফিকেটও কালেক্ট করতে হবে। যাবার আগে গৌরী রাজাকে বলে দেয় আজকে মিডনাইটে কীর্তিকে তার ডিনারে নিয়ে যাওয়ার কথা। এদিকে কাল সকাল 8টা বাজে তাকে যেন সময় মতো পৌঁছে দেওয়া হয়। এরপরেই কীর্তি তার মাকে বাসায় পাঠিয়ে দেয়। এরপরে সে তার বাবার সাথে আবারও ভিডিও কলে কথা বলতে শুরু করে। সে বলে আমি জানি আপনাদের দুজনের মাঝে কোনো কিছুই ঠিক নেই, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসার পরে আমি তোমাদের দুজনকে আবার এক করব। ছোটবেলায় আমি যখন তোমাদের মাঝে শুতাম সেই সময়টাকে আমি অনেক বেশি মিস করি। কথাগুলো বলার সময় কীর্তি কাঁদছিল না, কিন্তু তার চোখের ভেতরে যে দুঃখ লুকিয়েছিল সেটা রাজাকে অনেক বেশি কষ্ট দেয়। তার বাবার সাথে কাটানো এই 10 দিন কীর্তির জীবনের সব থেকে ভালো সময়। আর এরপরে কীর্তি তার সেই সারপ্রাইজটার কথা বলে যেটা কীর্তি সকালবেলাতে তার বাবার রাজাকে বলেছিল। এরপরে কীর্তি একটু লজ্জা পেয়ে বলে বাবা আমি ভালোবেসে ফেলেছি একজনকে, আর এই কথাটা সে তার মাকেও বলেনি। কীর্তি চাইছিল তার এই কথাটা সবার প্রথম তার বাবাই জানুক। আর এরপরেই কীর্তি বলে সে তার বয়ফ্রেন্ডকে ওখানে ডেকে নিয়ে এসেছে যাতে করে সে রাজার সাথে তাকে মিট করাতে পারে। তখনই কীর্তির বয়ফ্রেন্ড ক্যামেরার সামনে আসে আর ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। আথিরা নামের একজন মডেল আসে, তার কিছু কথা বলতে শুরু করে রাজাকে। আথিরা বলছিল 1 মাস আগে সে একটি র্যাম্প ওয়াক করেছিল আর তার ঠিক পরে থেকেই তার একটা আননোন নাম্বার থেকে কল আসে, আর কল করে তারা বিভিন্ন বাজে বাজে কথা বলতো, এমনকি মেসেজগুলোও ছিল খুবই বাজে। সে অনেকভাবে এইসব কিছু বন্ধ করার চেষ্টা করছে। এরপরে বাধ্য হয়ে সে নাম্বার চেঞ্জ করেছে একে একে 3 বার, কিন্তু সেই লোফারগুলো একদিনের ভেতরেই আথিরার নতুন নাম্বার খুঁজে বের করে ফেলতো, এমনকি আবারও সেখানে তাকে ডিস্টার্ব করত। এখন সেই লোফারদের সাহস এতটাই বেড়ে গিয়েছে যে তারা তাকে হুমকি দিচ্ছে আথিরা যদি তাদের কাছে না যায় তাহলে তারা তাকে কিডন্যাপ করবে। রাজা তাকে জিজ্ঞেস করে তাহলে আপনি এতদিন পুলিশের কাছে কেন আসেননি, কমপ্লেন কেন করেননি? আথিরা বলে সেই ছেলেগুলো আমাকে বলেছিল আমরা এখন যাই করছি না কেন সেটা লিমিটের মধ্যে রয়েছে, কিন্তু যদি তুমি একবার পুলিশের কাছে চলে যাও কমপ্লেন করো তাহলে আমরা লিমিট ক্রস করে ফেলবো, আর সেটা তোমার জন্যই ভালো হবে না।
কথাগুলো বলতে বলতে আথিরা ভয়ে কাঁপতে শুরু করে। একটা সময় বলে সেই লফারগুলো তাকে বলেছে তারা আথিরাকে 24 ঘন্টা দেখছে। তারা হুমকি দিয়েছিল যখনই আমি পুলিশের কাছে যাব ঠিক তার পরের মুহূর্তেই আমাকে ওরা তুলে নেবে। এরপরেই আথিরার মনে একটা ভয় ঢুকে গেছে যে সবসময় কেউ তার উপরে দেখছে, তার উপরে নজর রাখছে। আথিরা বলে গতকাল আমার বার্থডে ছিল, কিন্তু আমি ভয়ে মন্দির পর্যন্ত যেতে পারিনি। রাজা তাকে সাহস দেয় আর বলে কিছুই হবে না, এক কাজ করো, ওদের ফোন নাম্বারটা তুমি আমার কাছে দিয়ে যাও, আমি ওদেরকে ট্র্যাক করব। এছাড়া রাতের বেলা তুমি একা কখনোই বের হবে না। এরপরেই রাজা তার পকেট থেকে একটা ঘড়ি বের করে আথিরাকে দেয় আর সেটা তাকে রাখতে বলে। আথিরা বলে না না, এটা আমি রাখতে পারবো না। তখনই রাজা বলে আসলে আগামী সপ্তাহে আমার মেয়ের বার্থডে, আমি এটা আমার মেয়ের জন্যই কিনেছিলাম, কিন্তু আপাতত তুমি এটা রাখো, কারণ তুমিও আমার মেয়ের মতোই। অবশেষে আথিরা সেই ঘড়িটা নিজের কাছেই রেখে দেয়। এরপর কয়েকদিন কেটে যায়। একদিন রাতের বেলা রাজার কাছে সেই আথিরার কল আসে আর সে কাঁদতে কাঁদতে বলছিল তাজ হোটেল থেকে মিটিং শেষ করে আমি বাড়ি ফিরছিলাম, পার্কিং লটে আসার পরেই পেছন থেকে কেউ আমার মুখ চেপে ধরে, আমি অজ্ঞান হয়ে যাই। যখনই আমার জ্ঞান ফিরে আমি দেখতে পাই আমি একটা কারের ডিকির মধ্যে। ওরা আমাকে সত্যি সত্যি কিডন্যাপ করে নিয়েছে, আমাকে কোথাও নিয়ে যাচ্ছে স্যার, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। রাজা বলে ঠিক আছে, তোমাকে ফোন কাটতে হবে না, আর তুমি সাহস রাখো, সাহস রেখে আমাকে লোকেশন দেওয়ার চেষ্টা করো। এরপরেই যখন আথিরা বুঝতে পারে যে গাড়িটা থেমে গেছে, সেই ছেলেগুলো হয়তো তাকে এখন নামিয়ে ফেলবে, সে মোবাইলটা গোপন করে ফেলে, লুকিয়ে ফেলে। দেখা যায় সেই ছেলেগুলো আথিরাকে একটা বিল্ডিংয়ে নিয়ে যায়, একটা রুমের ভেতরে রেখে দেয়। তখনই আথিরা সুযোগ বুঝে রুমের দরজাটা ভেতর থেকে আটকে দেয়। সেই ছেলেগুলো রুমের দরজা ভাঙতে শুরু করে। এদিকে ততক্ষণে আথিরা তার লোকেশনটা সেন্ড করছিল বারবার রাজার কাছে। এদিকে একটা সময় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় আর মেয়েটিকে টর্চার করতে শুরু করে। আথিরা শুধু তাদেরকে বলছিল আমি তোমাদের কি ক্ষতি করেছি, আমার সাথে এমন কেন করছো। আর তখনই মোবাইলটা কেটে যায়। তখনই রাজার মনে পড়ে যায় সেই ঘড়িটার কথা যেটা সে আথিরাকে দিয়েছিল। তাই রাজার সাথে সাথে আথিরার সেই ঘড়ির লোকেশনটা ট্রেস করতে শুরু করে। এদিকে সেই 4 বখাটে আথিরাকে রেপ করার চেষ্টা করছিল। এর মধ্যে রাজা তার টিম নিয়ে আথিরার সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় আর সেই 4 জন বখাটেকে হাতে নাতে ধরে ফেলে। এত বড় অপকর্ম করার পরেও আর পুলিশ তাদের ধরে ফেলার পরেও সেই 4 জন বখাটের মধ্যে কোনোভাবেই কোনো অনুতাপ অনুশোচনা ছিল না। উল্টো তারা পুলিশের সাথে তর্ক করতে থাকে, রাজাকে বলতে থাকে তুমি সেই মেয়েটিকে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, আর তুমি আমাদের চেনো না, আমার বাবা আমাকে আর আমার 4 জন বন্ধুকে একদিনের মধ্যেই ছাড়িয়ে নেবে। রাজা তখন বুঝতে পারে এই ছেলেগুলো সত্যি বলেছে, সাধারণ কেস দিলে টাকার বিনিময়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে। আর এই জন্য রাজা বুদ্ধি করে সেই বাড়ির আলমারিতে বেশ কিছু ড্রাগস রেখে দেয় যেগুলো পুলিশের কাছেই ছিল। আর সেই ড্রাগস মিডিয়ার সামনে বের করে বলা হয় এই 4 জন ছেলে ড্রাগস স্মাগলিং করত। নার্কোটিক্সের মতো হেভি কেসে সেই 4 জনকে রাজা ফাঁসিয়ে দেয় যাতে সহজে এরা জেল থেকে বের হতে না পারে। পুরো মিডিয়াতে হইচই পড়ে যায়। সেই 4 জনকে রাজা ড্রাগ ডিলার বানিয়ে দেয়, এমনকি 1 বছরের মধ্যে তারা জামিন পর্যন্ত পাবে না। এতে করে সেই 4 জন রাজার উপর প্রচন্ড রেগেছিল। এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে আর দেখা যায় কীর্তি অনেক খুশি ছিল। সে তার বয়ফ্রেন্ডকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে ওর নাম অক্ষয় আর ও খুবই ভালো ছেলে। যখনই রাজা অক্ষয়ের চেহারাটা দেখে সে হতবাক হয়ে যায়, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ এই অক্ষয় ছিল সেই 4 জন নরপশুর মধ্যে একজন যারা সেই আথিরাকে রেপ করতে চেয়েছিল। রাজার আর বুঝতে বাকি থাকে না কীর্তিকে অক্ষয় ফাঁসিয়েছে শুধুমাত্র রাজার উপরে প্রতিশোধ নেবার জন্যই। কীর্তি একটু পাশে সরে যেতেই অক্ষয় একটা শয়তানের মতো হাসি দেয় আর রাজাকে বলে কি শক পেয়েছ তো? শক পাওয়ার মতো এখনো কিছুই হয়নি, কিন্তু সামনে হবে। আমি তোমার মেয়েকে ফেসবুকে ফলো করেছি, হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলেছি, তাকে পটিয়েছি। আমার জীবনে সেই একটা বছর কালকুঠিরিতে কাটিয়েছি আমি, এর প্রতিশোধ তো আমি নেবই। আর গত 1 বছর ধরে আমি তোমার মেয়ের পেছনে রয়েছি, তার প্রত্যেকটা মুভমেন্ট ফলো করছি। 1 বছরে আমরা জেলের ভেতরে যে কষ্টটা সহ্য করেছি, তোমার মেয়েকে সেই 1 বছরের কষ্ট আজকে আমরা দেব। তুমি কি করেছিলে? একটা অপরিচিত মেয়ের জন্য আমাদের 4 জনকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছিলে, আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছিলে, আর আজকে তোমার মেয়ের জীবন নষ্ট হবে। আর ঠিক তখনই দেখা যায় কীর্তি অক্ষয়ের বাকি 3 বন্ধুকেও সেখানে নিয়ে আসে আর কীর্তি তার বাবাকে ইশারায় বলতে শুরু করে বাবা এরা অক্ষয়ের খুব ভালো বন্ধু, তাহলে তো আমারও ভালো বন্ধু হলো, আর এরা আমার অনেক ভালো দেখাশোনা করবে। আর ঠিক তখনই রাজা চিৎকার করে কাঁদতে থাকে, কীর্তিকে ডাকতে থাকে, তার টিমকে ডাকে। আর ঠিক তখনই আননোনা একটা নাম্বার থেকে তার কাছে কল আসে। ভারী একটা
একটা কণ্ঠ রাজাকে বলে, তুমি হয়তো ভিডিও কলটা ঠিকঠাকভাবে দেখতে পারোনি। তোমার কি মনে হয় তোমার মেয়ে কীর্তি এখনো বাড়িতেই বসে রয়েছে? তোমার তো দেখি একেবারে বুদ্ধিশুদ্ধি কমে গেছে। যাই হোক, তোমার মেয়ে কোথায় আছে, বেঁচে আছে কিনা, সে সবকিছুর কিছুই তুমি জানো না। সবকিছু এখন আমাদের হাতে, তাই পুলিশগিরি করার চেষ্টা করো না। যদি পুলিশের মাথা কাজে লাগাও তাহলে পরিণাম এর থেকে অনেক অনেক বেশি ভয়াবহ হবে। রাজা পুরোপুরি অসহায় পড়ে, ভিতর থেকে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। একটু পরেই তার পুলিশ টিম সেখানে চলে আসে, কিন্তু রাজা অসহায় নিরুপায় ছিল, আর এই জন্যই তার টিমকে কোনো কিছু না বলে সেখানে ইশারা করে চলে যেতে বলে। কারণ রাজা কোনোভাবেই রিস্ক নিতে চাইছিল না, তার একটা ছোট্ট ভুলের কারণে তার অসহায় মেয়ের জীবনটা তছনছ হয়ে যেতে পারে। এরপরে রাজাকে আবারও অক্ষয় কল করে আর বলে, গত 2টা বছর ধরে আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এখন আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তোমাকে ভিডিও পাঠানো হয়েছে, কিন্তু সেই ভিডিওটা তুমি রিমোটের কোনো বাটন চাপা ছাড়াই দেখবে। ফাস্ট ফরওয়ার্ডও করবে না, স্লো করবে না, পজও করবে না, কোনো কিছুই না। একটা অপরিচিত মেয়েদের জন্য আমাদের মিথ্যে ড্রাগসের কাছে ফাঁসিয়ে দিয়েছিলে। তুমি তোমার এটাকে কি কখন ড্রাগস নিয়ে হাই হতে দেখেছ? দেখনি, আজকে দেখবে। রাজা ভিডিও দেখতে শুরু করে, যেখানে কীর্তিকে ঘিরে রেখেছিল সেই 4 জন নরপশু, এবং তারা সেখানে ম্যাজিক মাশরুম নামের ভয়ানক এক ড্রাগস বের করে আর কীর্তিকে সেটা খেতে ইশারা করে। এদিকে রাজার চোখে ঘুম ঘুম ভাব চলে এসেছিল, কারণ ডক্টরের দেওয়া সেই ডোজের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছিল। অন্যদিকে তার মেয়ে এক ভয়ঙ্কর বেড়াজালে ফেসেছিল। রাজা কি করবে বুঝতে পারছিল না, বাধ্য হয়ে সেই ভিডিওটাই দেখছিল। এদিকে ভিডিওর ভেতরে অক্ষয় বলছিল, এই ম্যাজিক মাশরুম এতটাই ভয়ানক যে মানুষকে অনেক বেশি আনন্দ দেয়, মানুষ উঠতে শুরু করে, কিন্তু যখনই একসাথে 2টো ডোজ নেয় তখন তার জীবন বিপন্ন হতে শুরু করে। আর যখনই একসাথে 3টা ডোজ যদি কেউ নেয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যায়। এদিকে অক্ষয় এবং তার বন্ধুরা একটা গেম খেলার নাম করে কীর্তিকে সেই ম্যাজিক মাশরুম নামের ড্রাগসটা খাইয়ে দেয়। ড্রাগস খাবার পর থেকেই দেখা যায় কীর্তির চোখ ধীরে ধীরে ঘোলা হয়ে আসে, অর্থাৎ নেশা তাকে চেপে ধরে। ধীরে ধীরে কীর্তি অজ্ঞান হতে শুরু করে। এদিকে দেখা যায় রাজার যে পুলিশ টিমমেটরা ছিল তারা একটা জায়গায় বসে আলোচনা করছিল। স্যার তাদের এত ইমার্জেন্সি করে ডাকলো, কিন্তু কিছু না বলেই চলে যেতে বলল। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। একজন বলতে থাকে, আমার মনে হয় আগামীকাল স্যারের মেয়ে বিদেশে চলে যাবে। সেই কষ্টে স্যার আবারও মদ খেয়ে ফেলেছে। সেখানে মানি এবং তার বাকি টিমমেটরা এটাই ভাবছিল, কারণ সেখানে মদের একটা খালি বোতল তারা দেখতে পেয়ে গিয়েছিল যখন তারা রাজার বাড়িতে গিয়েছিল। এদিকে রাজাও কিছু করতে পারছিল না, কারণ সেই 4 জন রাজার উপরে সবসময় নজর রাখছিল। এদিকে নেশার ঘোরে কীর্তি তাদের সাথে খেলাধুলা করতে থাকে। তারা 4 জন কীর্তিকে ধাওয়া করে। কীর্তি সেটাকে খেলা ভেবে সেও দৌড়ে পালাতে শুরু করে। একটা সময় তারা 4 জন কীর্তিকে ধরে আর বলে, আরে কে তো তোমার জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে, তোমার গোসল করা উচিত, তুমি গোসল করতে চলে যাও। কীর্তিও সেটাই করে। এরপরে অক্ষয় ক্যামেরাতে বলে, কি ব্যাপার পুলিশ অফিসার, তোমার মেয়ে তো আমাকে গোসলখানায় ডাকছে, ও তো নেশার মধ্যে রয়েছে, ও কি বলছে ও নিজেই জানে না, কিন্তু আমি তো পুরোপুরি সেন্সে আছি, আমি কি যাব? এরপরেই সেই ক্যামেরাটা গোসলখানার ঠিক সামনেই সে সেট করে দেয়। রাজা আর কোনোভাবেই সবকিছু মেনে নিতে পারছিল না, এজন্য সে লুকিয়ে তার টিমকে কল করার চেষ্টা করে। তখনই অক্ষয়ের কল আসে রাজার কাছে আর বলে, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড বা পজ করা যাবে না, এছাড়া তোমার টিমমেট পুলিশদেরও খবর দেওয়া যাবে না, কিন্তু তুমি সেটাই করছো। আসলে তোমাকে যে ভিডিওটা পাঠানো হয়েছে সেটা তো রেকর্ডেড ভিডিও, অর্থাৎ আগেই ঘটে গেছে, আর আমরা তো তোমাকে পুরোপুরি লাইভ দেখছি। তোমার বাড়ির দেয়ালে হিডেন ক্যামেরা লুকানো রয়েছে, তুমি পারলে সেটাকে খুঁজে বের করো। রাজার সাথে সাথেই টেকনিক খাটিয়ে হিডেন ক্যামেরাটা খুঁজে বের করে ফেলে। অক্ষয় আবারও তাকে কল করে। অবশেষে তুমি সেটা খুঁজে বেরই করে ফেললে। এতে কিছুই হবে না, কারণ তোমার মেয়ে অলরেডি আনস্টেবল হয়ে গেছে, আর তার সাথে যা হবার সেটা তো হয়েই গেছে। অক্ষয় তাকে আবারও হুমকি দেয়, এবার যদি ভিডিওটা সে যেখানে পজ করেছিল সেখান থেকে না দেখে তাহলে তার মেয়ের জীবন শেষ করে দেওয়া হবে। রাজা কি করবে বুঝতে পারছিল না। তখনই তার বাড়ির কলিং বেল বাজে। দরজা খুলতেই দেখা যায় মানি সেখানে ছিল। মানি তাকে জিজ্ঞেস করে, আরে স্যার, আপনি এখনো ঘুমাননি? কালকে কীর্তি বিদেশে চলে যাবে, আপনি কি সেই জন্য অনেক কষ্ট পাচ্ছেন? কীর্তি কোথায়? ও কি উপরে ঘুমাচ্ছে? রাজা কিছুই বলে না, উল্টো তাকে হাত জোর করে সেখান থেকে চলে যেতে বলে। মানিও বুঝতে পারছিল না যে আসলে রাজার সাথে কি হয়েছে, যার ফলে সে তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে আসে। মানি চলে যাবার পর আবারও অক্ষয় তাকে কল করে আর বলে, এরকম টেনশনে থাকতে কেমন লাগছে অফিসার?
রাজার, আমরা জানি হয়তোবা আমরা ধরা পড়ে যাব, তুমি আমাদের ধরে ফেলবে, কিন্তু তাতে কিছুই হবে না। যা হবার সেটা তো হয়েই গেছে। তুমি জেলে পাঠিয়ে আমাদের শিক্ষা দিতে চাইছিলে, আর আজকে আমরা তোমাকে শিক্ষা দিলাম। প্রতিশোধের বদলে আমরা প্রতিশোধ নিলাম। এরপরে যা হবে সেটাতে আমরা ভয় পাই না। তোমার ভুলের শাস্তি তোমার মেয়ে পাবে। এরপরে ভিডিওটা আবারও শুরু হয়ে যায়, যেখানে দেখা যায় কীর্তি গোসল করে বের হয়ে এসেছিল, আর সে অক্ষয়ের কাছে আরও এক ড্রোজ মাশরুম ড্রাগস চায়। অক্ষয় বলে, আমি তো তোমাকে ড্রাগস দিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? আমাকে একটা কিস দেবে? কীর্তির তো কোনো মাথায় কাজ করছিল না, আর এই জন্য সে রাজি হয়ে যায়। এরপরে আবারও দেখা যায় তারা চারজন একটা টেবিলে বসেছিল। তারা বলতে থাকে সেই ড্রাগসের প্যাকেট তাদের কাছে 4টা রয়েছে, আর 4টা প্যাকেটে 12টা ট্যাবলেট রয়েছে, মানে 12টা ডোজ। অলরেডি কীর্তিকে একটা দেওয়া হয়েছে, এর থেকে বেশি দিলে তার কি হবে? একজন বলতে থাকে মেয়েটা চিরদিনের জন্য পরপারে চলে যাবে। তখন তারা হাসতে শুরু করে, এরপরেই বোতল ঘোরাতে শুরু করে কীর্তির কাছে কে আগে ওয়াশরুমে চলে যাবে, আর এটা নিয়েই তারা হাসি মজা করছিল। এরপরেই তারা একে একে ওয়াশরুমে চলে যায়, আর কীর্তির সাথে খারাপ কাজ করে। বাইরে এসে প্রোটেকশনের প্যাকেটগুলো ফেলতে থাকে, আর বলতে থাকে খুব মজা পেয়েছি। এদিকে একজন বাবা নিজের মেয়ের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়ছিল। একদিকে তার হাত পা বাঁধা ছিল, অন্যদিকে তার প্রচণ্ড রাগ হচ্ছিল, আবার অন্যদিকে তার ঘুমের অ্যাটাকও আসছিল। সে কি করবে তার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। এরপরেই রাজা ভিডিওটা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। যে মেয়েটির সাথে তারা এতক্ষণ শারীরিক নির্যাতন করেছে, সেই মেয়েটা বেডে পড়েছিল, আর সেটা কীর্তি নয়, এটা ছিল সেই আথিরা, যে মডেলকে বাঁচানোর জন্য এই 4জনকে রাজা জেলে পাঠিয়েছিল। রাজা পুরোপুরি শকড হয়ে যায়। অক্ষয় হাসতে থাকে, আর রাজাকে বলে, কি বুঝতে পারছো না তো এই আথিরা এখানে কি করে আসলো? যখন কীর্তি আসলে গোসল করতে গিয়েছিল, তখনই আমরা একে এখানে উঠিয়ে নিয়ে এসেছি। আসলে ওকে ছাড়া আমার বদলাটা পূর্ণ হবে কি করে? ওকে নিয়েই তো সবকিছু শুরু হয়েছিল, ওকে দিয়েই শেষ করব। আথিরা যে যন্ত্রণা সহ্য করেছে, একটু পরে তোমার মেয়েও সেই একই যন্ত্রণা সহ্য করবে, আর সেটা তুমি পুরোপুরি লাইভ দেখবে। এদিকে মানি যখন দ্বিতীয়বার রাজার কাছে গিয়েছিল, রাজার আচরণ তার একেবারেই সন্দেহজনক মনে হয়েছিল, আর এই জন্য তারা থানায় এসে একটা কেসের ফাইল খুঁজতে শুরু করে। আর এরপরেই তারা একটা ফাইলের নাম্বার দেখতে পায়। কেস ফাইলের নাম্বার থেকে তারা কেস ফাইলটা বের করে, আর বলে এটা তো 2016 সালের আথিরার কেস, যেটা রাজা স্যার হ্যান্ডেল করেছিল। এতে করে পুলিশ অফিসার রাজার ওপরে তাদের সন্দেহটা বেড়ে যায়। তারা রাজার ফোনটা ট্রেস করে, আর দেখতে পায় কিছুক্ষণ পরপরই রাজার মোবাইলে কল আসছিল, কিন্তু সেটা একটা ইন্টারনেট কল ছিল, আর সেটার সার্ভার ছিল রাশিয়া হয়ে, যার ফলে সেই কলটা তারা কোনোভাবেই ট্রেস করতে পারছিল না। এদিকে রাজা যে ভিডিওটা দেখছিল সেটা হঠাৎ করে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। রাজা ভয় পেয়ে যায়। তখনই তাকে সাথে সাথে অক্ষয় কল করে, আর বলে, কি ভয় পেয়ে গিয়েছিলে? ভয় পাবার কোনো কারণ নেই, যে ভিডিওটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন তুমি যেটা দেখবে সেটা একেবারে লাইভ। তুমি ইউটিউবে চলে যাও, আর ভিডিওতে সুইচ করো, সেখানে লাইভ টিভির লিঙ্ক পেয়ে যাবে। যা হবে পুরোপুরি লাইভ হচ্ছে, তার মানে কোনোভাবেই কোনো কিছু মিস করতে পারবে না। একবার চোখ সরালেই মিস হয়ে যাবে, তাই সাবধান। রাজা অক্ষয়ের কথা মতো লাইভ টিভিতে সুইচ করে, আর তখনই আবারও তার দরজার কলিং বেল বাজে। দরজা খুলতেই সেখানে তার স্ত্রী গৌরী ছিল। গৌরী রেগে গিয়ে বলে, তোমার উপরে আমার এক বিন্দু ভরসা নেই, এই জন্য আমি কীর্তিকে নিতে এসেছি। কিন্তু রাজা তার পথ আটকায়, কারণ গৌরী যদি একবার উপরে যেয়ে দেখতে পায় যে কীর্তি নেই, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই রাজা তাকে মিথ্যে বলে যে আমাদের মেয়ে উপরে গভীর ঘুমে ঘুমাচ্ছে, ওর ঘুমটাকে তুমি এভাবে নষ্ট করে দিও না। গৌরী তখনই খেয়াল করে দেখতে পায় মাঝরাতেও রাজা পুরোপুরি পোশাক পরেছিল, এমনকি তার পায়ের মোজা পর্যন্ত সে খোলেনি। এছাড়া টিভিতে সে অদ্ভুত একটা ভিডিও দেখতে পায়, যেখানে একটা টিভির ভেতরে আরও একটা টিভি চলছিল। গৌরী তাকে জিজ্ঞেস করে এখানে এসব কি হচ্ছে। রাজা তখনই নকল একটা হাসিয়ে দিয়ে বলে, কিছুই না। এরপরে তাকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়, আর বলে সময় মতো আমি আমাদের মেয়েকে এয়ারপোর্টে নিয়ে যাব। গৌরী সেখান থেকে চলে যায়। এদিকে রাজার টিমমেটরা সেই কেসটাকে ভালোভাবে দেখে, আর বুঝতে পারে রাজা এই 4জন লোককে কিডন্যাপের কেসের পরিবর্তে ড্রাগসের কেসে ফাঁসিয়ে জেলে ভরে দিয়েছিল, আর তারাই এখন বের হয়ে রাজার উপরে প্রতিশোধ নিচ্ছে। আর কীর্তিকেও তারা অপহরণ করেছে। রাজাকে তারা পুরোপুরি জালের মধ্যে বেঁধে রেখেছে, যার ফলে রাজা তাদের কিছুই জানাচ্ছে না। তারা বলছে সমস্যা একটাই, সেই 4জন এবং কীর্তি সবার ফোনটাই বন্ধ, এই জন্য তারা ফোন লোকেশনও ট্রেস করতে পারছে না। তখনই সেই টিম একটা ব্রেক থ্রু পেয়ে যায়। সেই আসামির কথা মনে আছে যে নিজের গলায় বেলেট চালিয়ে দিয়েছিল। তারা তার ফোন লোকেশন ট্রেস করে, আর দেখতে পায় থানায় এসে আত্মসমর্পণের 4 ঘন্টা আগে তার ফোন লোকেশন রাজার বাড়ির আশেপাশেই ছিল। তারা বুঝতে পারে হয়তোবা সেই 4জনের সাথে এও মিলিত রয়েছে, তাই তারা
হসপিটালে চলে যায় আর সেই আশুইনকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে আশুইন বলে সে কিছুই জানে না। তারা 4 জন আমাকে 5 লাখ টাকা ঘুষ দিয়েছিল আর বলেছিল ব্লেড দিয়ে নিজের গলা কাটার অভিনয় করে আমি যেন রাজাকে হসপিটালে আটকে রাখি। এছাড়া আমি আর কিছুই জানি না। এরপরে তারা সেই 4 জন ক্রিমিনালের ব্যাকগ্রাউন্ড ডিটেলস বের করতে শুরু করে। দেখা যায় তাদের 4 জনের মধ্যে একজনের বাবা মা বাইরে, আরেকজনের বাবা মা দিল্লি আর একজন বেঙ্গালুরুতে। অন্য একজনের বাবা এই শহরেরই একটি নাইট ক্লাবে বসে মদ খাচ্ছিল আরাম করে, কিন্তু রাজার টিম তাকে উঠিয়ে নেয়। এদিকে অক্ষয় যখন রাজাকে এমন অবস্থায় দেখে সে হাসতে শুরু করে। অক্ষয় বলে চলো আসল খেলাটা শুরু করি। তখন ক্যামেরাটা কীর্তির দিকে ঘোরায়, যে তখন সেই মাশরুম ড্রাগসের নেশায় ডুবেছিল আর সে আরো ড্রাগস চাইছিল। তখনই অক্ষয় কীর্তিকে বলে তুমি তোমার বাবাকে হাই বলো। নেশার ঘরে সেই ইশারায় রাজাকে হাই বলার চেষ্টা করে, কিন্তু সেটাও হয় না। এই জন্য কীর্তি সাংকেতিক ভাষায় তার বাবাকে বলে বাবা আমি এখন একটা নতুন গেম খেলতে চাচ্ছি। রাজার চোখ দিয়ে পানি পড়ছিল, সে পানি মুছে আবারও বলে সেই সাংকেতিক ভাষায়, অর্থাৎ কীর্তিকে সে ইশারা দেয় যে তার আশেপাশে যে 4 জন রয়েছে তারা নরপশু, তারা তাকে শেষ করে ফেলবে। সেই 4 জন এটা দেখে ফেলে, কিন্তু তারা বুঝতে পারে না যে রাজা এবং তার মেয়ে কি কথা বলছে সাংকেতিক ভাষায়। এই জন্য তারা নিজেদের মধ্যে কথা বলছে। অক্ষয় তখন তাদের নির্ভয় দেয়, যাই হোক যাই বলুক না কেন মেয়েটা তো আমাদের কবজায় রয়েছে, এছাড়া রাজাও আমাদের চোখের সামনেই রয়েছে আর মেয়েটা পুরোপুরি নেশার মধ্যে ডুবে রয়েছে। নয়তোবা যে কাল সকাল 8টায় কানাডা যাবে সে কি এখন এখানে বসে থাকবে আমাদের সাথে? এরপরেই তাদের মধ্যে একজন টিভি স্ক্রিন দেখে, কিন্তু সেটা ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, আর এতে তারা অনেক টেনশনে পড়ে যায়। প্রায় 1 মিনিট পরে সেটা আবারও ঠিকঠাক হয়। যখন স্ক্রিন অন হয় তারা দেখতে পায় রাজা সেখানে ঘুমিয়ে পড়েছে। অক্ষয় বলে এর পুরনো রোগ হয়তোবা আবারও ফিরে এসেছে, যার ফলে সে না চাইতেও ঘুমিয়ে পড়েছে। অক্ষয় এবং তার বন্ধুরা বলে যাক ভালোই হয়েছে, এখন এই রাজা আর উঠবে না, তাই তারা তাদের কাজটা শান্তিতে করতে পারবে। এরপরে অক্ষয় কীর্তিকে নিয়ে ওপরে চলে যায়। তখনই একটা টুইস্ট দেখা যায়, আসলে রাজা ঘুমায়নি, শুধুমাত্র ঘুমের অভিনয় করেছিল, যাতে করে অক্ষয় এবং তার বন্ধুরা তার দিক থেকে নজর সরিয়ে নেয় এবং নিজেদের মতো কাজ করে। আর দেখা যায় রাজা শুধু ঘুমের অভিনয়ই করছিল না, তার কাছে থাকা বাটন ফোন দিয়ে সে তার টিমকেও ইনফর্ম করে দেয়। আর এখানে আমরা জানতে পারি রাজা আসলে বেশ কিছুক্ষণ আগেই তার টিমকে ইনফর্ম করে দিয়েছে, আর এই জন্যই তার টিম সেই কেস ফাইলটা ইনভেস্টিগেশন করছিল আর অক্ষয়দের মোবাইল নাম্বার ট্রেস করার চেষ্টা করছিল। যেহেতু 4 জনের মধ্যে একজনের বাবাকে পুলিশ উঠিয়ে নিয়েছিল, তাই পুলিশ একটা ফেক ব্রেকিং নিউজ টিভিতে প্রচার করে যে শহরের স্বনামধন্য ব্যবসায়ী গোবিনরাজ বড়সড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, তার অবস্থা সিরিয়াস, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই নিউজটা সব টিভি চ্যানেলে চলতে থাকে। এদিকে দেখা যায় অক্ষয়ের সেই বন্ধু টিভিতে এই নিউজটা দেখার পরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপরেই সে বলে আমাকে এখনই যেতে হবে। অক্ষয় তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই ছেলেটি থামবে না। অক্ষয় তাকে বলে তাহলে কখনোই তোমার ফোন অন করা যাবে না। এই শর্তে অক্ষয় তাকে যেতে দেয়। এইদিকে অক্ষয়ের সেই বন্ধু যখন সেই হসপিটালে চলে যায়, উৎপেতে থাকা পুলিশ সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নেয়। এদিকে বাকি কয়েকজন পুলিশ রাজার ঘরে লুকিয়ে ঢুকে পড়ে আর সেখানে তারা একটা জ্যামার অন করে ফেলে, আর সেই হাইটেক জ্যামার দিয়ে তারা সেই ছেলেদের লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেয়। মানি এবং আরও একজন পুলিশ অফিসার রাজার কাছে আসে আর বলে এই ঘরের ভেতরে অনেক হিডেন ক্যামেরা এবং মাইক্রোফোন লাগানো রয়েছে, এই জন্যই ওরা আমাদের প্রত্যেকটা কথা শুনে ফেলছিল আর সবকিছু জেনেও যাচ্ছিল। এরপরে বাড়ির প্রত্যেকটা কোণা তারা খুঁজতে শুরু করে আর সেখানে রাজা একটি ওয়্যারলেস ডিভাইস পেয়েছিল। একজন পুলিশ অফিসার সেটা চেক করার পরে বলে আরে স্যার, এটা একটা মিনি ভিডিও ট্রান্সপোর্টার এবং রিসিভার। এদিকে রাজার টিম তো অলরেডি অক্ষয়ের এক বন্ধুকে ধরে ফেলছিল, কিন্তু সে মুখ খুলছিল না। এদিকে সেই ডিভাইসটা পুলিশের টেক অফিসার ভালো করে দেখে এবং সেটার ব্যাপারে তাদের একটা ইনফরমেশন দেয়। এই ডিভাইসটা 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো বাধা ছাড়াই ভিডিও ট্রান্সপোর্ট করতে পারে এবং রিসিভ করতে পারে। এরপরে এই রাজা পুলিশ অফিসার সারাকে বলে সিসি ক্যামেরা যে অ্যাঙ্গেলে রয়েছে ঠিক সেই একই অ্যাঙ্গেলে তুমি আমার 30 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করো। এরপরে সেই 30 সেকেন্ডের ভিডিওটা ল্যাপটপের মাধ্যমে পুলিশের হাইটেক অফিসার সেই ক্যামেরায় রেকর্ড করে দেয়, আর এতে করেই অক্ষয় এবং তার বন্ধুরা দেখতে থাকে যে রাজা ঘুমিয়ে রয়েছে। এরপরেই রাজা ক্যালকুলেশন করতে থাকে
যে সেই ছেলেগুলো যখন তাকে কল করেছে এবং যখন লাইভ লোকেশন শুরু হয়েছে এর মাঝে 2 ঘন্টা সময়ের ব্যবধান ছিল। আর শহরের ট্রাফিক জ্যাম মিলিয়ে তারা ক্যালকুলেশন করে যে নর্থে গেলে কতটুক দূরে যেতে পারে, সাউথে গেলে কতটুক, ওয়েস্টে কতটুক এবং ইস্টে গেলে সর্বোচ্চ কতটুকু দূরে যেতে পারে। অর্থাৎ মিনিমাম তাদের 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে অক্ষয়ের বন্ধু প্রবীণকে অনেক টর্চারের পরে যখন মুখ খুলছিল না, তখনই প্রবীণের বাবা গোবিন রাজাকে সেখানে নিয়ে আসা হয়। গোবিন রাজা তার ছেলের এই অবস্থা দেখে রেগে যায় আর পুলিশকেই হুমকি দিতে শুরু করে। তখনই রাজা সেখানে চলে আসে আর কোনো তোয়াক্কা না করেই সরাসরি গোবিন রাজার হাতে একটা গুলি করে বসে, ব্যথায় কাতরাতে থাকে। এরপরেই গোবিন রাজাকে সে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে প্রবীণ এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সামনে তার রক্তাক্ত বাবা, এছাড়া মৃত্যুর দূত তার সামনে দাঁড়িয়েছিল। সবকিছু মিলিয়ে প্রবীণ একেবারেই ভেঙে পড়ে আর অবশেষে চিৎকার করে বলে দেয় যে তাদের বন্ধুরা এখন কোথায় রয়েছে। এইদিকে অক্ষয়ের এক বন্ধু দেখে ফেলে সেখানে যে ভিডিওটা চলছিল সেখানে হঠাৎ করেই লো ব্যাটারি সিগন্যাল চলে আসে। তার মানে এটা কোনো লাইভ ভিডিও নয়, এটা একটা আগে থেকে রেকর্ড করা ভিডিও ছিল। এটা দেখে অক্ষয় প্রচন্ড রেগে যায় আর বলে শেষ পর্যন্ত ও ওর পুলিশি বুদ্ধি কাজে লাগিয়েই ফেলল। সাথে সাথে প্রবীণকে ইন্টারনেটে কল করে, কিন্তু তার ফোনটাই বন্ধ ছিল। অক্ষয় তখন বুঝতে পেরে যায় নিশ্চয়ই প্রবীণ পুলিশের জালে ধরা পড়েছে। তার মানে পুলিশ তাদের লোকেশন বের করে নিশ্চয়ই এদিকে আসছে। পুলিশ এখানে আসার আগেই আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু যাবার আগে কীর্তির কোনো একটা ব্যবস্থা করেই যেতে হবে। এদিকে কীর্তি অনেক নেশার মধ্যে ছিল, কিন্তু তারপরও তার বাবার দেওয়া সিগন্যালগুলো তার মনে পড়ে এবং বুঝতে পারে অক্ষয় এবং তার বাকি বন্ধুদের ইন্টেনশন ভালো নয়, তারা তার ক্ষতি করতে পারে এবং তাকে এখান থেকে পালাতে হবে। আর এই জন্য কোনো মতে তাদের মুখে পেপার স্প্রে মেরে সে সেখান থেকে পালাতে শুরু করে। দেখা যায় আথিরাও কীর্তিকে পালানোর জন্য সাহায্য করে, কিন্তু তারা অবশেষে তাদের দুজনকে ধরেই ফেলে। এদিকে দেখা যায় রাজা এবং তার টিম সেখানে চলে এসেছিল, কিন্তু সেই বাড়িতে তারা কিছুই পায় না। এতে হতাশ হয়ে পড়ে। রাজা ভালো করে আশপাশ থেকে শব্দ শুনতে পায়। রাজা ভালো করে আশেপাশে কান পাতে, এরপরে একটু দূরে সে শব্দ শুনতে পায়। সেখানে গেলেই তারা একটা বড় ট্রাক দেখতে পায়। যদিও ট্রাকের ভেতরে কিছুই ছিল না, কিন্তু রাজার সন্দেহ হচ্ছিল আর এই জন্যই সে জোর করে সেই ট্রাকটা সেখান থেকে সরিয়ে দেয়। দেখা যায় সেখানে ম্যানহোলের একটা দরজা ছিল, সেটা খুলতেই তারা দেখতে পায় এর নিচে একটা রুম রয়েছে। তারা প্রথমে ধীরে ধীরে নিচে চলে যায় আর আথিরাকে দেখতে পায়। আথিরাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেখানে আরও একটা রুম ছিল যেটার দরজা বন্ধ। পুলিশ সাথে সাথে সেই দরজাটাও ভেঙে ফেলে। এদিকে অক্ষয় এবং তার বন্ধু হঠাৎ করেই পুলিশদের সামনে দেখার পরে হতবাক হয়ে যায়। রাজা তাদের দিকে গান পয়েন্ট করে ফেলে, কিন্তু তখনই অক্ষয় কীর্তির গলায় ছুরি ধরে আর বলে গান নিচে নামিয়ে ফেলার জন্য। রাজা সেটাই করে। অক্ষয় এরপরে এলোপাথারি তাদের দিকে গুলি চালানোর চেষ্টা করে। ঠিক তখনই পুলিশের আরও দুটো টিম সেখানে চলে আসে, যার ফলে তারা তিনজন পুলিশের কিছুই করতে পারে না। উল্টো তারা তিনজনই আহত হয়ে পড়ে। সেখানে প্রচন্ড লড়াই হয়, ধস্তাধস্তি হয়। পুলিশ সেখানে প্রবীণকেও নিয়ে এসেছিল। এরপরেই পুলিশ চারজনকেই গুলি করে আহত করে ফেলে। অবশেষে তারা চারজনই বুঝতে পারে যে পুলিশের হাত থেকে তারা আর বাঁচতে পারবে না। মৃত্যুকে একদম চোখের সামনে থেকে দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর নিজেদের জীবন ভিক্ষা দিতে বলে। তখনই আথিরা কাঁদতে কাঁদতে বলে এরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, ওদের উপরে কোনো দয়া দেখাবেন না। পুলিশের বাকি টিম মেম্বাররাও বলছিল হ্যাঁ, এদের মতো নরপশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এদের মেরে ফেলুন। এরপরে শান্ত অবস্থায় রাজার সামনে আসে তাদের চারজনের এবং বলে তোমরা আমাকে সারা রাত বলছিলে, চুপচাপ আমি সবকিছু শুনেছি, এখন আমি বলবো তোমরা শুনবে। প্রবীণের বাবাকে উঠানো, কিডন্যাপ করা এবং তাকে গুলি করা, এই সবের পেছনে আমাদের কোনোই হাত নেই। এমনকি প্রবীণের বাবা গোবিন রাজাকে গুলি করা হয়েছে সেই গানটাও ছিল ইলিগেল, তাই কেউ বুঝতেই পারবে না যে আমরা তোমাদের কিছু করেছি। আর আমি এখন তোমাদের সাথে যা করব সেটা মিনিস্টার এবং পুলিশ কমিশনারের সাথে আলোচনা করেই আমি করেছি। প্রতিদিন এই দেশে 400-রও বেশি মানুষ নিখোঁজ হয়ে যায়, সেই লিস্টে তোমাদেরও নাম চলে আসবে। তোমাদের চারজনের পরিবার সারা জীবন তোমাদেরকে খুঁজতে থাকবে, কিন্তু তারা তোমাদের কখনোই খুঁজে পাবে না, কারণ তোমরা এই অন্ধকার রুমের মাটির নিচে সারা জীবনের জন্য দাফন হয়ে যাবে। এরপরে রাজা ইলিগেল একটা গান দিয়ে তাদের চারজনকেই একে একে গুলি করে মেরে ফেলে। এতে আথিরা অনেক খুশি হয়। বাইরে আসার পরে রাজা তার টিমমেট জয়রাজুকে বলে এখানে থাকা যে দুটো গাড়ি ছিল এই দুটো গাড়িকে ভাঙাড়ি বাজারে নিয়ে গাড়ির প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা করে বিক্রি করে ফেলো। এছাড়া কয়েক মাস পর্যন্ত এই জায়গার উপরে নজরদারি রাখবে যাতে এখানের আশেপাশে কেউ না
না আসে। এছাড়া এই এরিয়াটাকে ফরেস্ট বিভাগের আন্ডারে এনে সামনে একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দাও, যাতে এখানের আশেপাশে কেউ না আসে। রাজা অবশেষে অনেক কষ্টে নিজের মেয়ে এবং আথিরার জীবন বাঁচাতে পেরেছিল। যদিও আথিরার ইজ্জত সে বাঁচাতে পারেনি, কিন্তু তারপরও জীবন তো বাঁচাতে পেরেছিল। যাই হোক, আথিরা এই জন্যই তার কাছে শুকরিয়া আদায় করে। রাজা এরপরে আথিরাকে বলে, তুমিও আমার মেয়ের মতো, আমাকে বাবা হিসেবে দেখতে পারো। এছাড়া মানুষের জীবনে মাঝে মধ্যে অনেক খারাপ কিছু ঘটে যায়, কিন্তু সেই ঘটনা মনে রাখলে তুমি তোমার জীবনটাকে নরক বানিয়ে ফেলবে। ভেবে নেবে তোমার জীবনেও ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল, আর আজকের এই রাতটাকে তুমি ভুলে যাও। আর আজকের রাতের কথা তুমি কাউকে বলবে না, যত কাছের মানুষই হোক না কেন, কারণ এখনো আমাদের সমাজ শুধুমাত্র ভিকটিমদের দিকেই আঙুল তুলে। এদিকে সকাল 8টা বেজে গিয়েছিল। গৌরী তাকে কল করে এবং তাকে শাসাতে থাকে, বলে ফ্লাইট মিস হয়ে যাবে। তখনই রাজা একটু মুচকি হাসে। রাজা বলে, তুমি টেনশন করো না, ফ্লাইট টেক অফ করতে করতে 9টা, আর তার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। তারা সামনে এগোতে থাকে, কারণ কীর্তিও এখন স্বাভাবিক ছিল, নেশা কেটে গেছে। আর এই জন্যই রাজা কীর্তিকে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে শুরু করে। আর যাবার আগে রাজা কীর্তিকে বলে, ভালোবাসার জন্য একটা সঠিক বয়স লাগে, কারণ ভালোবাসতে গেলে একটা ম্যাচুরিটি দরকার হয়, একটা বুদ্ধির দরকার হয়, যেটা সবসময় থাকে না। কাউকে ভালোবাসাটা কখনোই ভুলের কিছু নয়, কিন্তু যদি সেই মানুষটা ভুল মানুষ হয় তাহলে পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায়। আর এই জন্যই সাবধানে থাকা উচিত। আসলে বর্তমানে ইন্টারনেট, ফেসবুক এবং ইউটিউবের যুগে ভালো জিনিস অবশ্যই আছে, কিন্তু তার থেকে অনেক বেশি রয়েছে খারাপ জিনিস, কালো জিনিস, অন্ধকার জিনিস, যেগুলো আমাদেরকে ঘিরে রেখেছে। আর সেগুলো থেকে সাবধান থাকতে হবে। আর এভাবেই দেখা যায় রাজা নিজের রোগ এবং শত্রু দুজনকেই হারিয়ে তার মেয়েকে সহি সালামতে এয়ারপোর্টে পৌঁছে দেয়। আর অবশেষে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।